আসসালামু আলাইকুম। আমি এস এম দিলজার। আজকে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্যাডেট ব্যাচে ম্যাথ বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ চ্যাপ্টারটার প্রাথমিক আলোচনা করব। আজকে আমাদের পার্ট 1 এর প্রাথমিক আলোচনা, আর আমরা করবো সেটা হচ্ছে সরল সমীকরণ। ওকে, তো চলো শুরু করি। তো সরল সমীকরণ এই চ্যাপ্টারটা সম্পূর্ণ করার জন্য আমাদের যে বিষয়গুলো একান্তভাবে জানা জরুরি সেই বিষয়গুলোর লিস্ট আমি অলরেডি লিখে ফেলেছি। এই কয়টা বিষয় সম্বন্ধে আজকে আমরা জানব। ওকে, তো সবাই খাতা নিয়ে বসছো তোমরা। আমি যে সংখ্যাগুলো বলবো তোমরা লিখে ফেলো সাথে সাথে। দরকার হলে ভিডিও পজ করে রেখো, আমি যখন সংখ্যাটা দিব লেখা হয়ে গেলে ভিডিওটা আবার প্লে করে দেখবা, ঠিক আছে? দরকার হলে আবার রিওয়াইন্ড করবা, ফরওয়ার্ড করবা। দেখো, তো প্রথমে আসো সমীকরণ কি। আমরা যে চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব সরল সমীকরণ, তার মধ্যে সমীকরণটা আছে। সো সমীকরণ সম্বন্ধে আমাদের আগে জানতে হবে সমীকরণটা কি। সমীকরণ হচ্ছে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্য। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। তো সমীকরণের সংজ্ঞাটা আমরা তাহলে কি দিব? সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য। এটা হচ্ছে সমান চিহ্ন, তাই না? তো সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্য। তো খোলা বাক্য সম্বন্ধে তোমরা ক্লাস 5-এ শিখে এসেছো, যেখানে চলক থাকবে অর্থাৎ অজানা কোনো মান থাকবে যেটার মান আমরা জানি না, অনির্দিষ্ট মান, অর্থাৎ এটা সত্য নাকি মিথ্যা এই বাক্যটা এটা আমরা যখন বলতে পারবো না নিশ্চিতভাবে, তখন সেই বাক্যটাকে বলা হবে খোলা বাক্য। তো খোলা বাক্য ব্যাপারটা তো তোমরা অলরেডি শিখে এসেছো। খোলা বাক্য তাহলে সমীকরণ কি? সমান চিহ্ন থাকবে, সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে কিছু চলক থাকবে বা কিছু থাকবে, তখন সেটাকে আমরা সমীকরণ বলবো। যেমন একটা এক্সাম্পল নিয়ে নিই আমরা। ধরো যে 2x + 1 = 11, সাপোজ 2x + 1 = 11। এটা একটা সমীকরণ। একটা সমীকরণ একটু ভালো করে খেয়াল করো, সমান চিহ্নের বাম পাশে একটা অংশ আর সমান চিহ্নের ডান পাশে একটা অংশ আছে, তাই না? তো সমান চিহ্নের বাম পাশের অংশটাকে বলা হয় বাম পক্ষ আর ডান পাশের অংশটাকে বলা হয় ডান পক্ষ। তাহলে সমান চিহ্নের বাম পাশে যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, একটু ভালো করে দেখো, এইটাকে বলা হবে কি? বাম পক্ষ। এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। এটাকে আমরা ডান পক্ষ বলবো। তো একটা সমীকরণের কয়টা পক্ষ আমরা জানলাম? দুইটা পক্ষ। একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো তোমরা যে এখানে সংখ্যার পাশাপাশি এখানে কিন্তু এক্স দেখতে পাচ্ছি আমরা। তো এক্সটা কি? এক্সটাই হচ্ছে চলক। চলক কি আমরা শিখে এসেছিলাম 4.2-এ, যে বীজগণিত রাশিমালা। 4.2 না, 4.1-এ শিখেছিলাম যে বীজগণিত রাশিমালা ব্যবহৃত অজ্ঞাত বা অজানা অক্ষর প্রতীক যেগুলো, সেগুলোকেই চলক বলা হয়। সাধারণত মনে রাখবা, সাধারণত চলক হিসেবে আমরা ইংরেজি বর্ণমালার যে অক্ষরগুলা ABCDEFG SIJKL XYZ এগুলোকে আমরা চলক হিসেবে ব্যবহার করে থাকি। আর সবসময় মনে রাখবা, চলক হিসেবে এই বর্ণগুলার, এই যে তোমার স্মলার যে লেটারগুলো আছে, ক্যাপিটাল না স্মলার লেটারগুলো, এগুলোকে স্মলার যে অ্যালফাবেটগুলো সেগুলোকে আমরা সচরাচর বা প্রধানত আমরা চলক হিসেবে কাউন্ট করি। ওকে, ফাইন। তাহলে এই সমীকরণের ব্যাপারটা কি? সমীকরণ আমরা শিখলাম যে সমীকরণ হচ্ছে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্য। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। আর চলক কি? যার মান পরিবর্তনশীল, যার মান আমরা জানি না, এক এক সময় এক এক মান ধারণ করতে পারে, সেই অজানা অক্ষর প্রতীকগুলোকে বলা হয় চলক। আর খোলা বাক্য যে বাক্যতে বা যে বীজগণিত রাশিমালায় চলক থাকে, চলক উপস্থিত থাকে, তখন সেটাকে আমরা খোলা বাক্য বলে থাকি। তো সমীকরণ, চলক এবং খোলা বাক্য ক্লিয়ার, তাই না? ঠিক আছে, আরেকটা বিষয় বলে রাখি, সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ সবসময় সমান থাকে। আর যদি সমান না হয় তখন কি মাঝখানে আমরা সমান দিতে পারবো বলো? তোমাকে যদি বলি যে তোমাকে আমি 10 টাকা দিচ্ছি, তো তুমি আমাকে 20 টাকা দাও, তখন তুমি কি বলবা? স্যার আপনার মাথায় কি নষ্ট হয়ে গেছে? আপনি 10 টাকা আমার কাছ থেকে 10 টাকা আপনি আমাকে দিবেন আর 20 টাকা চেয়ে নিচ্ছেন, তো এটা কেমন? ব্যাপারটা সমান দেখায়? সমান দেখায় না। যদি এরকম হতো যে আমি তোমার কাছে 10 টাকা নিয়ে 5 টাকা আর 5 টাকার দুইটা নোট যদি তোমাকে দিতাম, তাহলে তুমি বলতো ঠিক আছে স্যার, তাহলে এখন ব্যালেন্স আছে, তাই না? তখন সমান আমরা দিতে পারবো। কিন্তু এখানে যদি 20 টাকা থাকতো
তখন কি সমান থাকতো? থাকতো না, তখন কিন্তু অসমান হয়ে যেত। ঠিক আছে, তো সমান থাকবে। সমীকরণের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সমান চিহ্নের বাম পাশে যে মান হবে ডান পাশেও ঠিক একই মানই হবে। ঠিক আছে, এবার আসো সরল সমীকরণ কাকে বলে। সরল সমীকরণ তোমরা খাতায় লিখে ফেলো, সরল সমীকরণ কাকে বলে। মনে রাখবা, কোন সমীকরণে চলক তো থাকে, তাই না? তো এই চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হবে সরল সমীকরণ। সমীকরণে যে চলকটা ব্যবহার করা হবে সেই চলকটার ঘাত যদি এক হয় তখন সেই সমীকরণকে বলা হবে সরল সমীকরণ। একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো যে x + 1 = 12। এখানে চলক কোনটা? x। x হচ্ছে চলক। এই যে চলক, এই চলকের ঘাত কত? এখানে পাওয়ার বা এক্সপোনেন্ট বা ইনডেক্স বলা হয়। তো এই যে শক্তি বা পাওয়ার যেটা, সেটা কত? কিছু নাই। কিছু নাই মানে কত? কিছু নেই মানে হচ্ছে 1। তাহলে চলকের ঘাত কত এখানে? 1। তাহলে এই সমীকরণকে কি বলা হবে? সরল সমীকরণ বলা হবে। কি বলা হবে? সরল সমীকরণ। এক চলক বিশিষ্ট সরল সমীকরণ কিন্তু এটা। এখানে চলক কয়টা দেখো? একটা চলক। কয়টা চলক? একটা। আচ্ছা, আমি যদি x এর পাওয়ার 2 দিতাম এখানে +1 আর বাকিটা যা আছে তাই রাখতাম, এটা কি সরল সমীকরণ বলতে পারবো? এটা কি সরল সমীকরণ? না। প্রশ্ন কি ছিল? মানে সরল সমীকরণ ছিল, তাই না? তো সরল সমীকরণ হতে গেলে চলকের ঘাত 1 থাকতে হবে। তো এখানে চলকের ঘাত তো 1, কিন্তু এখানে কি চলকের ঘাত 1? নো। সো এখানে চলকের ঘাত 1 না হওয়ার কারণে এটাকে আমরা সরল সমীকরণ বলবো না। এটাকে আমরা কি বলবো? দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। চলকের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তো আমরা দ্বিঘাত নিয়ে আলোচনা করব না, আমরা আমাদের সমীকরণ হচ্ছে সরল সমীকরণ। আমরা এই চ্যাপ্টারে যা কিছু আলোচনা করব সবকিছু সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। সো সরল সমীকরণ কি ক্লিয়ার তোমাদের কাছে? যে চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এবার আসো এক চলক বিশিষ্ট সমীকরণ। এখানে চলক কয়টা দেখতে পাচ্ছ তোমরা? একটা, তাই না? আমি যদি এরকম লিখি x + 1 = y + 2, এখানে কি চলক একটা না দুইটা? চলক দেখতে পাচ্ছ হচ্ছে দুইটা, x আর y। তখন এটাকে আমরা কি বলবো? দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। সরল থাকবে কেন? এখানে ঘাত তো একটা, তাই না? ঘাত একটা একটা করে, তো এটাকে আমরা সরল সমীকরণ বলবো তখন। কিন্তু দুইটা চলক থাকার কারণে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। আর এটা হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। তো এক চলক বিশিষ্ট সরল সমীকরণ কি বুঝতে পেরেছো তোমরা? চলকের ঘাত যদি 1 হয় তখন সেটাকে আমরা সরল সমীকরণ বলি। আর চলক যদি একটা থাকে, শুধুমাত্র একটা চলক আছে সমীকরণে, তখন সেই সমীকরণটাকে বলা হয় কি বলা হয়? এক চলক বিশিষ্ট সমীকরণ, সরল সমীকরণ। আর দুইটা থাকলে দুই চলক বিশিষ্ট, তিনটা থাকলে তিন চলক বিশিষ্ট। ঠিক আছে, ওকে। এবার আসো সমীকরণের সমাধান কি। তো একটা সমীকরণ লেখার পর আমি যদি লিখি x + 1 = 12, এটা একটা সমীকরণ লিখেছি। এই সমীকরণটা লেখার পর এটাকে তো আমরা লিখেছি সমাধান করার জন্য, তাই না? এটাকে তো একটা সমাধান করতে হবে। তো সমীকরণের সমাধানটাই কাকে বলে? সমীকরণের সমাধান কাকে বলে? তো লিখে ফেলো তোমরা যে সমীকরণ থেকে চলকের মান বের করার পদ্ধতিকে বলা হয় সমীকরণের সমাধান। সমীকরণ থেকে চলকের মান বের করার পদ্ধতিকে বলা হয় সমীকরণের সমাধান। এটা একটা মেথড, পদ্ধতির নাম। তো আসলে এটাকে সমাধান করে ফেলি আমরা। ঠিক আছে, বাহ। x = মনে রাখবা, সমীকরণের বাম পাশে কোন একটা সংখ্যার যে চিহ্ন থাকে ডান পাশে সাইড চেঞ্জ হয়ে গেলে সেই চিহ্নটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যার চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যায়। +1 ছিল, এই পাশে কি হয়ে গেছে? -1। ঠিক একইভাবে এই পাশে যদি মাইনাস থাকতো ওই পাশে গিয়ে প্লাস হয়ে যেত, এই পাশে যদি গুণ থাকতো ওই পাশে গিয়ে ভাগ হয়ে যেত, এই পাশে ভাগ থাকলে ওই পাশে গিয়ে গুণ হয়ে যেত। ক্লিয়ার? ওকে, বা x = কত? 11। x = কত পেলাম? 11। এটা x টা কি বলতো? x টা হচ্ছে চলক। x কি? x হচ্ছে চলক। এটা হচ্ছে চলকের মান, এটা হচ্ছে চলকের মান। তাহলে সমীকরণ থেকে কিসের মান বের করলাম? চলকের মান। তো সমীকরণ থেকে, কোন একটা সমীকরণ থেকে চলকের মান বের করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় সমীকরণের সমাধান। ক্লিয়ার? ওকে, ফাইন। নেক্সট, সমীকরণের বীজ। আমরা সমীকরণের সমাধান করার পর যে সমীকরণের যে চলক ছিল সেই চলকের মানটা কত পেয়েছি? 11। তো এখানে 11টাই হচ্ছে সমীকরণের বীজ। এই সমীকরণের বীজ হচ্ছে 11। সমীকরণের বীজ
আর বীজের আরেকটা নাম হচ্ছে সমীকরণের মূল। কি বলা হয়? মূল, যে প্রধান জিনিসটা। তো সমীকরণের এইটা হচ্ছে মূল। সমীকরণের কি বলা হয় এটাকে? মূল বা বীজ। তো সমীকরণের মূল বা বীজ কাকে বলে যদি প্রশ্ন হয়, তাহলে সংজ্ঞায়িত কিভাবে করবা তোমরা? লিখে নাও তোমরা সবাই। সমীকরণ থেকে প্রাপ্ত চলকের মান কি? সমীকরণ থেকে প্রাপ্ত চলকের মানকে সমীকরণের মূল বা সমীকরণের বীজ বলা হয়। ক্লিয়ার? তো এখানে সমীকরণের বীজ কত? 11। আরেকটা সমীকরণ লিখি, সেটা সমাধান করার পর যে চলকের মান পাইতাম সেটাকে সমীকরণের বীজ বলবো, ওই সমীকরণের বীজ। আর এটা হচ্ছে এই সমীকরণের বীজ। এই সমীকরণের বীজ হচ্ছে 11। সমীকরণটা কি ছিল? x + 1 = 12। এই সমীকরণের সমাধান হচ্ছে x = 11, আর এই 11টাই হচ্ছে চলকের মান, আর এই চলকের মানটাই হচ্ছে সমীকরণের বীজ বা সমীকরণের মূল। ওকে, এবার আসো সমীকরণের স্বতঃসিদ্ধ। আমরা যে সমীকরণের সমাধানটা করি, এই সমাধান করার বিভিন্ন পদ্ধতি আছে। প্রধান যে 4টা স্বতঃসিদ্ধ বা 4টা নিয়ম আছে, এই 4টা নিয়ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তো এখানে যে এক্সাম্পলটা আমরা নিয়েছি, এক্সাম্পল দিয়ে করে ফেলি। ঠিক আছে? তো সমীকরণের 4টা স্বতঃসিদ্ধর মধ্যে 4টা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ আর ভাগ। এই 4টা নিয়ম হচ্ছে এই 4টা স্বতঃসিদ্ধ। তো স্বতঃসিদ্ধগুলো কি কি একটু জেনে নিই একবার। প্রথমত, সমীকরণে তো দুইটা পক্ষ। সমীকরণে কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ থাকে, একটা বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ, তাই না? তো সমীকরণের উভয় পক্ষকে যদি আমরা একই রাশি বা একই সংখ্যা দ্বারা যদি গুণ বা ভাগ বা যোগ বা বিয়োগ করি, সাপোজ এই পাশে আমি +5 করলাম, এই পাশে +5 করলাম, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। মনে আছে তোমাদের যে এই সমীকরণটার মূল কত পেয়েছিলাম? 11 পেয়েছিলাম, তাই না? একটু মনে রেখো যে x = কত পেয়েছিলাম? 11 পেয়েছিলাম। এখন আসো এই সমীকরণের উভয় পাশে আমি 5 যোগ করে দিলাম। সাপোজ আমি সমীকরণের উভয় পাশে কত যোগ করতে বললাম? 5। সো 5 যোগ করলাম, তাহলে এই পাশেও তো 5 যোগ করতে হবে, তাই না? ওই পাশেও কি যোগ করব? আমি 5 যোগ করব। আসো আমি একটু ব্ল্যাক দিয়ে লিখি বোঝার সুবিধার্থে, যে সমীকরণের উভয় পাশে আমি 5 করে যোগ করেছি। একটু ভালো করে খেয়াল করো। তাহলে এখানে কত হবে? x + 6, আর এখানে 12 + 5 করলে কত হয়? 17 হয়, তাই না? ওকে, ফাইন। তাহলে x = 17, এই পাশে +6, এই পাশে কি হয়ে যাবে? -6। देयरफॉर x = কত হবে বলো তো? 11। আচ্ছা, এই যে এই সমীকরণটা ছিল শুরুতে +5 করার আগে যে সমীকরণটা ছিল, এটার সমাধান কত ছিল? x = 11 ছিল। আমি উভয় পাশে 5 করে যোগ করার পরেও সমীকরণের সমাধান কত আসছে? x = 11ই আসছে। তো সমীকরণের মানে কোনো পরিবর্তন কি হয়েছে? না, হয় নাই। সমীকরণের মানে কোনো পরিবর্তন হয় নাই। এটা কি ছিল? যোগের স্বতঃসিদ্ধ ছিল। কি? সমীকরণের উভয় পাশে, সমীকরণের যে বাম পক্ষ আর ডান পক্ষ উভয় পক্ষকে একই রাশি বা সংখ্যা দ্বারা যদি যোগ করা হয়, তাহলে সমীকরণের মানে কোনো পরিবর্তন হয় না। ঠিক একইভাবে যদি আমি বিয়োগ করতাম, একটু বিয়োগ করে দেখাই যে বিয়োগটা করলে কি হতো? x + 1, আচ্ছা -5 এ বিয়োগ করলাম। ঠিক আছে, 12 - 5। তো উভয় পাশে কি বিয়োগ করেছি আমি? -5 বিয়োগ করেছি। আচ্ছা আমি দেখাই দিই ব্ল্যাক দিয়ে, তাহলে বুঝতে পারবো। ওকে, তো x -4, -4, 5, -5 থেকে একটা 1 বাদ দিলে তো -4 হয়, তাই না? তো 12 থেকে 5 বাদ দিলে কত হবে? 7। তো x = কত হবে? 7, এই পাশে -4, এই পাশে কি হয়ে যাবে? +4। देयरफॉर x = কত হবে? 11। দেখো আমি যখন প্লাস করেছিলাম +5 উভয় পক্ষে, তখন 11 আসছিল, এখন মাইনাস করেছি, এখনো কিন্তু 11ই আসছে। অর্থাৎ সমীকরণের মানে কোনো পরিবর্তন হয়নি। সমীকরণের মানে কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমি এখন 5 দ্বারা এই পাশে গুণ, ওই পাশেও গুণ, আবার 5 দ্বারা এই পাশে ভাগ, ওই পাশেও ভাগ যদি করি, সেক্ষেত্রে রেজাল্ট কত আসবে? 11ই আসবে। এটি হচ্ছে এই 4টা প্রধান স্বতঃসিদ্ধ সমীকরণের, যে সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষকে যদি আমরা একই সংখ্যা বা একই রাশি দ্বারা কি করি? যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ করি, যাই করি না কেন, তাহলে সমীকরণের মানে কোনো পরিবর্তন হবে না। এই 4টা ছিল প্রধান স্বতঃসিদ্ধ, সমীকরণের স্বতঃসিদ্ধ। ওকে, এবার আসো সূচি পরীক্ষা। লাস্ট পার্ট, আমরা যে সমীকরণের সমাধানগুলো করছি আদৌ সেগুলো ঠিক আছে কিনা, এটা শুদ্ধতা কি যাচাই করছি আমরা, বা আমি টিচারকে দেখাচ্ছি সাথে সাথে যে স্যারকে দেখেন তো এটা হয়েছে কিনা, দেখাই পরীক্ষার হলে বা যখন আমরা নিজেরা করি। তো
এটা কিভাবে বলবো সমীকরণের সমাধানটা শুদ্ধ হয়েছে? কিসের মাধ্যমে? সুদি পরীক্ষার মাধ্যমে। আমরা খুব ইজিলি আমরা বলতে পারবো যে আমরা সমীকরণে যে সমাধানটা করেছি সেটা ঠিক আছে বা ভুল হয়েছে। এইটা হচ্ছে সুদি পরীক্ষা, অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে বা যে পদ্ধতির মাধ্যমে সমীকরণের শুদ্ধতা যাচাই করা হয় সেটাই হচ্ছে সমীকরণের শুদ্ধিকরণ বা সুদি পরীক্ষা। তো আসলে প্রথমে সুদি পরীক্ষা করার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। সাপোজ আমি 2x plus 5 equal to 35 দিলাম। 2x plus 5 equal to 35, এই সমীকরণটা সমাধান করে ফেলি আগে, ঠিক আছে? সো 2x equal to 35 minus 5, 2x equal to কত হবে তাহলে? 30, বা x equal to 30 divided by 2, therefore x equal to কত বলো? 15, x equal to কত? 15। এই সমীকরণটার মূল কত? 15। এই সমীকরণটার মূল কত? 15 পেয়েছি। এই যে আমরা সমীকরণটা সমাধান করেছি, এটা কি আসলে শুদ্ধ আছে? না ভুল হয়েছে? আচ্ছা ঠিক আছে, আসো সুদি পরীক্ষা করে দেখি ঠিক আছে না ভুল হয়েছে। তো প্রথমে আমরা কি করব? আমরা প্রথমে বাম পক্ষ লিখব। আমরা বাম পক্ষ কত আমাদের? 2x plus 5, 2x plus 5, বা 2 গুণ x এর ভ্যালু কত? 15, x এর ভ্যালু কত? 15 প্লাস 5। আমরা আগেই জানি যে যখন একটা সংখ্যা আর একটা চলক পাশাপাশি থাকে, কোনো চিহ্ন যদি মাঝখানে না থাকে তখন সেটা গুণাকারে থাকে, তাই তো? আর এখানে দেখো আমি x এর মানটা বসিয়ে দিয়েছি। x এর মান কত? 15। তো x এর জায়গায় 15 বসিয়ে দিয়েছি, মাঝখানে গুণ চিহ্ন দিয়েছি, ঠিক আছে? তো গুণ আর যোগের মধ্যে কোন কাজ আগে করতে হয় তুমি নিশ্চয়ই জানো, ঠিক আছে? সো গুণের কাজটা আগে করতে হয়। 15 দুগুণ 30, 30 প্লাস কত? 5, বা দিচ্ছি কেন, সরি। ও আরেকটা বিষয় তোমাদের বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে আমি এখানে বা দিচ্ছি কেন? কেউ তো প্রশ্ন করো নাই। ও আচ্ছা, প্রশ্ন করলো আমি শুনতে পারবো না, তাই না? আচ্ছা ঠিক আছে, হয়তো অনেকে প্রশ্ন করেছে, এটা আমি হয়তো শুনতে পারি নাই যে স্যার কেন বললো না এখানে বা কেন হলো। আমরা জানি যে সমীকরণে একটা সমান চিহ্ন থাকবে। সমীকরণে যখন সংজ্ঞা দিয়েছিলাম কি বলেছিলাম? সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্য। তো সমান চিহ্ন তো এখানে অলরেডি আছে, তাই না? যখন একটা সমীকরণ অলরেডি সমান চিহ্ন থাকবে তখন দ্বিতীয় লাইনে সমাধান করার সময় এখানে বা দিব আমরা, বা অর দিব আমরা, সেখানে সমান কিন্তু দিব না। একটু খেয়াল রেখো তোমরা যে সমান চিহ্ন অলরেডি যদি একটা থাকে তখন আর সমান চিহ্ন দেওয়ার দরকার নাই। কি দিবা? বা দিবা। তো আসো, তো এখানে কত আসছে? 35। এটা কি বাম পক্ষ না? আর ডান পক্ষ কত বলো? ডান পক্ষ কত? ডান পক্ষ তো 35, তাই না? ডান পক্ষ তো আর x এর কোনো চলক আছে এখানে? এখানে কোনো x বা কিছু আছে? নাই, শুধু সংখ্যাটাই আছে। তো ডান পক্ষ কত? 35। তো বাম পক্ষ আর ডান পক্ষ সমান কিনা বলো? যদি বাম পক্ষ আর ডান পক্ষ তোমাদের সমান আসে তাহলে বুঝতে হবে যে সমীকরণের সমাধান যে তুমি করেছো সেটা সঠিক আছে। আর সেই জন্য নিচে কি লিখতে হবে? যেহেতু সমীকরণটির বাম পক্ষ ও ডান পক্ষ সমান হয়েছে, সমান, সুতরাং সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। ক্লিয়ার? তাহলে শুদ্ধতা বা সমীকরণের শুদ্ধতা কিভাবে পরীক্ষা করা হয় তোমরা শিখে ফেললাম, ঠিক আছে? এখানে যদি চলক থাকতো একটা এক্সট্রা, ধরো যে x plus 35 থাকলো, তখন আমরা এখানে x plus 35 লিখে x এর মান যে ছিল 15 plus 35 লিখতাম, লিখে যে মান পাইতাম সেটা লিখতাম, ঠিক আছে? তো কোনো কারণে যদি বাম পক্ষ আর ডান পক্ষ যদি সমান না হয় তাহলে বুঝতে হবে আমাদের সমাধানে কোথাও ত্রুটি রয়েছে, সমাধানে কোথাও ত্রুটি রয়েছে, ঠিক আছে? তাহলে সমীকরণের সুদি পরীক্ষাটা কি ছিল? সমীকরণের সুদি পরীক্ষা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে সমীকরণের শুদ্ধতা পরীক্ষা করা হয় বা নির্ভুলতা পরীক্ষা করা হয়, সমীকরণ ঠিক আছে কিনা টেস্ট করা হয়, সেটাই হচ্ছে সমীকরণের সুদি পরীক্ষা। আমরা যে বিষয়গুলো আজকে শিখলাম এই বিষয়গুলো আমি আর একবার একটু রিভিউ করতে চাই। আমি আরেকবার বলি, আমার সঙ্গে সঙ্গে যারা শিখে ফেলেছো তারা একটু বলার চেষ্টা করবা, আর যারা লিখতে পারো নাই তারা সাথে সাথে আবার লিখেও নিবা, ঠিক আছে? দরকার হলে তোমরা ভিডিওটা পজ করে করে লিখে নিবা।
আর তোমরা যদি তারপরেও সমস্যা হয় তোমরা ভিডিওটা আবার প্লেব্যাক করবা, রিওয়াইন্ড করো, ফরওয়ার্ড করো 10 সেকেন্ডস করে। তো প্রথমে আসো সমীকরণ। সমীকরণ কি? সমীকরণ হচ্ছে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্য। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্য কি বলা হয়? সমীকরণ। চলো কি বীজগণিতীয় রাশিমালায় ব্যবহৃত অজানা বা অজ্ঞাত অক্ষর প্রতীক যেগুলো সেগুলোকে বলা হয় চলক। আর খোলা বাক্য কি? খোলা বাক্য হচ্ছে এক বা একাধিক চলক বিশিষ্ট গাণিতিক বাক্যই হচ্ছে খোলা বাক্য, যার সত্যতা নির্ধারণ করা যায় না। এটা সত্য না মিথ্যা এই ধরনের বাক্য আমরা বলতে পারি না নির্দিষ্ট করে যে এটা সত্য বা এটা মিথ্যা, তখন এই ধরনের বাক্যকে বলা হয় খোলা বাক্য। আর সরল সমীকরণ কি? সরল সমীকরণ হচ্ছে চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এক চলক বিশিষ্ট সমীকরণ, যে সকল সমীকরণে একটি মাত্র চলক থাকে সেই সমীকরণগুলোকে বলা হয় এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। নেক্সট, সমীকরণের সমাধান কি? সমীকরণ থেকে চলকের মান বের করার পদ্ধতিকে বলা হয় সমীকরণের সমাধান। সমীকরণের বীজ, সমীকরণ থেকে প্রাপ্ত, এটা একটা সমীকরণ, সমীকরণ থেকে প্রাপ্ত চলকের যে মান, সমীকরণ থেকে প্রাপ্ত চলকের মানকে বলা হয় সমীকরণের বীজ বা সমীকরণের মূল। ওকে ফাইন। নেক্সট, সমীকরণের স্বতঃসিদ্ধ। সমীকরণের যে 4টা প্রধান স্বতঃসিদ্ধ ছিল আমরা সেই স্বতঃসিদ্ধগুলা আলোচনা করেছি। কি ছিল সেগুলা? কোন একটি সমীকরণের বাম পক্ষে এবং ডান পক্ষ অর্থাৎ উভয় পক্ষে কোন একটা সংখ্যা বা কোন একটা রাশি যদি যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ করা হয়, ভালো করে খেয়াল করো, উভয় পক্ষেই কিন্তু তুমি এক পাশে যোগ করলা আর এক পাশে কিছুই করলা না, তাহলে কিন্তু সমীকরণের মান চেঞ্জ হয়ে যাবে। যদি যোগ করো 5 তাহলে দুই পাশে 5 যোগ করতে হবে, যদি তুমি 13 মাইনাস করো দুই পাশে মাইনাস করতে হবে, 2 দ্বারা যদি গুণ করো দুই পাশে গুণ করতে হবে, -1 দ্বারা যদি ভাগ করতে চাও তাহলে দুই পাশে -1 দ্বারা ভাগ করতে হবে। তুমি যেটাই করবা দুই পাশেই করবা, তাহলে কি হবে? সমীকরণের কোনো মানের পরিবর্তন হবে না। ওকে, অর্থাৎ চলকের মান আগে যা ছিল তাই থাকবে। এগুলো হচ্ছে সমীকরণের স্বতঃসিদ্ধ। এটা 4টা প্রধান স্বতঃসিদ্ধ, যোগ বিয়োগ গুণ আর ভাগের, এই 4টা প্রধান স্বতঃসিদ্ধ ছিল। আর লাস্ট কি ছিল? আমরা একটু আগে করেছি শুদ্ধি পরীক্ষা। এটা সমীকরণের সমাধান করার পর এটা সমীকরণটা শুদ্ধ হয়েছে কিনা বা সমীকরণের সমাধানটা শুদ্ধ হয়েছে কিনা সেটা পরীক্ষা করা হয়, যেভাবে করা হয় সেটাই হচ্ছে শুদ্ধি পরীক্ষা। ওকে, তোমরা ভিডিওটা বারবার দেখো, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে ফোন দিতে পারো, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের। আর আমার নাম তো আমি আগেই বলেছি। ওকে ফাইন, আমাকে ফোন দিয়ে তোমরা সমাধান করে নিও বা যেটা বুঝতে অসুবিধা হয় আমাকে বলো। আর না হইলে তোমরা নিচে কমেন্টে জানিয়ে দিও যে কোনো জায়গায় প্রবলেম থাকলে, বুঝতে অসুবিধা হলে আমি দরকার হলে নতুন করে একটা ভিডিও এড করে দেবো। তো আমরা পরবর্তী ক্লাসে আবার পার্ট 2 আসবো, আমরা সমীকরণের সমাধানগুলো করবো পাঠ্য বইয়ের। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।